Hello, Assalamu alaikum, Honorable Sir, and my dear audience. Welcome to our class. Thank you very much, Sir, and everybody, for giving me chance to say something about me. I am Muhammad Ilyasur Rahman Chowdhury, BSc AG, B.Ed First Class, International Professional, Best Expert, Skill, Mentor, Digital Marketer, Web Developer, Coder, Data Developer, Graphics Designer, and Content Writer. বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা। চয়েস ইউর ভিশন to be a best expert, skilled, international, professional, agriculturist or freelancer. আমরা জয়ী, আমরা দুর্বার। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি হবে হাতিয়ার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে। শানিত মেধার উপযুক্ত পরিচর্যা করার জন্য এসো। সেবার জন্য হোল ওয়ার্ল্ডে ট্রাভেল করো। নো thyself. Hi guys, my dear audience and participants. Today I shall describe to you and all about what is piracy in copyright. পাইরেসি হলো লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাহাদের নিজেদের সৃষ্ট কর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য। সাধারণভাবে একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনর্মুদ্রণ করা যথেষ্ট ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল। কিন্তু কম্পিউটারের বেলায় কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা খুবই সহজ কাজ। এই জন্য এমনকি বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। এই কারণে কম্পিউটারে করা সৃজনশীল কর্ম যেমন ছবি, অ্যানিমেশন ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণ করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখনই এইরূপ কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডার অধিকার ক্ষুণ্ণ হয়, তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। এই ধরনের ঘটনাকে সাধারণভাবে পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি বলে। কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা বা প্রোগ্রামার তাদের কম্পিউটার সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন।
ফলে তাদের অনুমতি ব্যতীত ওই সফটওয়্যারের প্রতিলিপি করা বা সেটি পরিমার্জন করে নতুন কিছু সৃষ্টি করা আইনের দৃষ্টিতে অবৈধ হয়ে যায়। ফলে কপি বা নতুন সৃষ্টির আইনগত ভিত্তি আর থাকে না। কম্পিউটার সফটওয়্যারের পাইরেসি সোজা হলেও বিশ্বব্যাপী পাইরেসি প্রকোপ খুব বেশি একথা বলা যায় না। বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ করেছে ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স BSA নামে একটি সংস্থা তৈরি করেছে। সংস্থাটি 2011 সালের প্রতিবেদনে বলা হয়েছে, পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। যেহেতু সফটওয়্যার পাইরেসি খুব সহজ, তাই এর হিসাব করাটা কঠিনই বটে। বাংলাদেশেও সফটওয়্যার পাইরেসি নিষিদ্ধ। কপিরাইট আইনের প্রয়োজনীয়তা। কপিরাইট আইন সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেয়। ফলে কোনো সৃষ্টিকর্মের বাণিজ্যিক মূল্য থাকলে সেটি তার স্রষ্টাই পান, অন্যরা নন। যেহেতু প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন, সেহেতু কবি, সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, সফটওয়্যার নির্মাতা, কপিরাইট ডিজাইনকারী সবারই অর্থের প্রয়োজন। তারা তাদের সৃজনশীল কর্ম সৃষ্টির জন্য পরিশ্রম, মেধা এবং কখনো কখনো অর্থ বিনিয়োগ করেন। কাজেই সৃষ্ট কর্ম বিক্রি বা বিনিময়ের মাধ্যমে তাকে তার বিনিয়োগের সুফল তুলতে দেওয়া উচিত বলে মনে করেন অনেকেই। কপিরাইট আইনের আওতায় প্রাপ্ত আইনগত অধিকার তাদের সেই সুবিধাই দেয়। যদি কোনো শিল্পী বা প্রোগ্রামার দেখতে পান যে তার দীর্ঘদিনের শ্রম ও মেধার ফসল অন্যরা কোনোরূপ স্বীকৃতি বা বিনিময় মূল্য ছাড়া উপভোগ বা ব্যবহার করছে, তাহলে তিনি নিরুৎসাহিত হয়ে পড়েন। কপিরাইট আইনের কার্যকারিতা সৃজনশীল কর্মীদের এই নিরুৎসাহিত হওয়া থেকে রক্ষা করে। তথ্য অধিকার ও নিরাপত্তা। তথ্যের অগাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে তথ্য অধিকার বা রাইটস টু ইনফরমেশন আইন প্রণীত ও বাস্তবায়িত হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতা ও তথ্য প্রাপ্তির অধিকার নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত। যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন 2009 নামে একটি আইন
চালু হয়েছে। এই আইনের আওতায় কর্তৃপক্ষের নিকট হতে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে এবং কোনো নাগরিকের অনুরোধে প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকেন। এই আইনের মাধ্যমে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই আইনে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি সংস্থাসমূহকে তথ্য সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হইয়াছে। ফলে জনগণ যে কোনো বিষয়ে তথ্য প্রাপ্তি সহজ হয়েছে। এই আইনের ফলে অনেকের পক্ষে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানার একটি সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে যে সকল তথ্য গোপনীয়তার সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টি জড়িত, সে সকল ক্ষেত্রে তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রকাশকে বাধ্যতামূলক রাখা হয়নি। যেমন ধরা যাক পরীক্ষার প্রশ্নপত্র। পরীক্ষার আগেই প্রশ্নপত্র প্রকাশের জন্য কোনো সংস্থা এই আইনের আওতায় বাধ্য করা হলে তা সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করবে, যা কাঙ্ক্ষিত নয়। এই কারণে পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা তথ্য অধিকার আইনে সংরক্ষণ করে। একইভাবে কোনো প্রতিষ্ঠানের কিছু কিছু কৌশলগত, কারিগরি বা বৈজ্ঞানিক তথ্য প্রকাশিত হলে প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এইরূপ ক্ষেত্রে সে সকল তথ্য গোপন রাখাটা এই আইনের লঙ্ঘন নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যদি কোনো তথ্য প্রকাশ করা হলে দেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টি হয়, তাহলে এই আইনের আওতায় প্রকাশযোগ্য নয়। এ সকল ক্ষেত্রে আইনের 7ম ধারায় নিম্নোক্ত 20টি বিষয় এই আইনের আওতামুক্ত রাখা হয়েছে। এই আইনের অন্যান্য বিধানগুলিতে যাহাই থাকুক না কেন, কোনো কর্তৃপক্ষ কোনো নাগরিককে নিম্নলিখিত তথ্যসমূহ প্রদান করিতে বাধ্য থাকিবেন না। যেমন 20টি বিষয় নিম্নে উল্লেখ করা হলো। নাম্বার 1, কোনো তথ্য প্রকাশের ফলে বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হইতে পারে এইরূপ তথ্য। নাম্বার 2, পররাষ্ট্রনীতির কোনো বিষয় যাহার দ্বারা বিদেশি রাষ্ট্র অথবা আন্তর্জাতিক কোনো সংস্থা বা আঞ্চলিক কোনো জোট বা সংগঠনের সহিত বিদ্যমান সম্পর্ক ক্ষুণ্ণ হইতে পারে এইরূপ তথ্য। নাম্বার 3, কোনো বিদেশি সরকারের নিকট হইতে প্রাপ্ত কোনো গোপনীয় তথ্য। নাম্বার 4, কোনো তথ্য প্রকাশের ফলে কোনো তৃতীয় পক্ষের বুদ্ধিবৃত্তিক সম্পদের
অধিকার ক্ষতিগ্রস্ত হইতে পারে, এইরূপ বাণিজ্যিক বা ব্যবসায়িক অন্তর্নিহিত গোপনীয়তা বিষয়ক কপিরাইট বা বুদ্ধিভিত্তিক সম্পদ ইন্টালেকচুয়াল প্রপার্টি রাইট সম্পর্কিত তথ্য। নাম্বার 5, কোনো তথ্য প্রকাশের ফলে কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থাকে লাভবান বা ক্ষতিগ্রস্ত করিতে পারে, এইরূপ তথ্য। ও আয়কর, শুল্ক, ভ্যাট ও আবগারি আইন, বাজেট বা কর হার পরিবর্তন সংক্রান্ত কোনো আগাম তথ্য। মুদ্রার বিনিময় ও সুদের হার পরিবর্তনজনিত কোনো আগাম তথ্য। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানসমূহের পরিচালনা ও তদারকি সংক্রান্ত কোনো আগাম তথ্য। নাম্বার 6, কোনো তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হইতে পারে বা অপরাধ বৃদ্ধি পাইতে পারে, এইরূপ তথ্য। নাম্বার 7, কোনো তথ্য প্রকাশের ফলে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে বা বিচারাধীন মামলা সুষ্ঠু বিচারকার্য ব্যাহত হইতে পারে, এইরূপ তথ্য। নাম্বার 8, কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ক্ষুণ্ণ হইতে পারে, এইরূপ তথ্য। নাম্বার 9, কোনো তথ্য প্রকাশের ফলে কোনো ব্যক্তির জীবন ও শারীরিক নিরাপত্তা বিপন্ন হইতে পারে, এইরূপ তথ্য। নাম্বার 10, আইন প্রয়োগকারী সংস্থার সহায়তার জন্য কোনো ব্যক্তি কর্তৃক গোপনে প্রদত্ত কোনো তথ্য। নাম্বার 11, আদালতে বিচারাধীন কোনো বিষয় এবং যাহা প্রকাশ্যে আদালত বা ট্রাইব্যুনালে নিষেধাজ্ঞা রহিয়াছে অথবা যাহার প্রকাশ আদালত অবমাননার সামিল, এইরূপ তথ্য। তদন্তের অধীন কোনো বিষয় যাহা প্রকাশ তদন্ত কাজে বিঘ্ন ঘটাইতে পারে, এইরূপ তথ্য। 13, কোনো অপরাধের তদন্ত প্রক্রিয়া এবং অপরাধীর গ্রেপ্তার ও শাস্তিকে প্রভাবিত করতে পারে, এইরূপ তথ্য। 14, আইন অনুসারে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রকাশের বাধ্যবাধকতা রহিয়াছে, এইরূপ তথ্য। 15, কৌশলগত ও বাণিজ্যিক কারণে গোপন রাখা বাঞ্ছনীয়, এইরূপ কারিগরি বা বৈজ্ঞানিক গবেষণালব্ধ কোনো তথ্য। 16, কোনো ক্রয় কার্যক্রম সম্পূর্ণ হইবার পূর্বে বা উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট ক্রয় বা উহার কার্যক্রম সংক্রান্ত কোনো তথ্য। জাতীয় সংসদের বিশেষ অধিকার হানির কারণ হইতে পারে, এইরূপ তথ্য। 18, কোনো ব্যক্তির আইন দ্বারা সংরক্ষিত গোপনীয় তথ্য। 19, পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য। 20, মন্ত্রিপরিষদ বা ক্ষেত্রমতে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপনীয় সারসংক্ষেপ সহ আনুষঙ্গিক দলিলাদি এবং উক্তরূপ বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত সংক্রান্ত কোনো তথ্য। তবে শর্ত থাকে যে মন্ত্রিপরিষদ
বা ক্ষেত্রমতে উপদেষ্টা পরিষদ কর্তৃক কোনো সিদ্ধান্ত গৃহীত হইবার পর অনুরূপ সিদ্ধান্তের কারণ এবং যে সকল বিষয়ের উপর ভিত্তি করিয়া সিদ্ধান্তটি গৃহীত হয়েছে উহা প্রকাশ করা যাবে। আরও শর্ত থাকে যে এই ধারার অধীন তথ্য প্রদান স্থগিত রাখিবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য কমিশনের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। কাজেই দেখা যায় যে তথ্য অধিকার আইন জনগণের তথ্য পাবার পথ উন্মুক্ত ও সহজ করলেও যেসব ক্ষেত্রে রাষ্ট্র প্রতিষ্ঠান বা ব্যক্তির নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সে সকল ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা সংরক্ষণ করে। সাধারণ ট্রাবল শুটিং। ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবে অথচ কখনো সেটি বিগড়ে যায়নি বা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি করেনি এমন অভিজ্ঞতার মানুষ পৃথিবীতে বিরল। কিছু কিছু সমস্যা খুবই সাধারণ, আবার কিছু কিছু সমস্যা জটিল। সাধারণ সমস্যা অনেক সময় ব্যবহারকারীরাই ঠিক করে ফেলতে পারেন। জটিল সমস্যার ক্ষেত্রে অভিজ্ঞ কারো মাধ্যমে ঠিক করতে হয়। কম্পিউটার বা আইসিটি যন্ত্রগুলোও এর ব্যতিক্রম নয়। এই নির্দেশিকার একটি বৈশিষ্ট্য হলো যে এর শেষ দিকে 1 বা 2 পৃষ্ঠা থেকে শিরোনাম হলো ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং অংশে সাধারণ সমস্যার প্রকৃতি এবং এর সমাধান দেওয়া থাকে। ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়া। সাধারণত কিছু প্রশ্ন উপস্থাপন করা হয় এবং পাশাপাশি সমাধান দেওয়া থাকে। ব্যবহারকারী তার সমস্যার প্রকৃতি অনুযায়ী সমাধান অনুসরণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটি সমাধান করতে পারে। মূলত ট্রাবল শুটিং হচ্ছে এমন কিছু যা একটি নির্দিষ্ট সীমার মধ্য থেকে করতে হয়। অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রের ট্রাবল শুটিং একটু বেশি প্রয়োজন হয়। এর একটি সম্ভাব্য কারণ হতে পারে এই যন্ত্রগুলো আমরা অনেক বেশি সময় ধরে ব্যবহার করি, তাই আইসিটির ব্যবহারকারীদের অবশ্যই সাধারণ ট্রাবল শুটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটি ব্যবহৃত হয়ে থাকে। নিচে কিছু ট্রাবল শুটিং নিয়ে আলোচনা করা হলো। নাম্বার 1, সমস্যা হলো সিস্টেম চালু হচ্ছে না। সাধারণ সমাধান, মেইন পাওয়ার কেবলের সংযোগটি লুজ করে ঢিলে করা আছে কিনা দেখতে হবে। নাম্বার 2, মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা দেখতে হবে। নাম্বার 3, মেইন বোর্ডে যদি পাওয়ার না আসে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে নিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। টেন্থ অ্যান্টিভাইরাস সফটওয়্যার। বহুল ব্যবহৃত ও জনপ্রিয় অ্যান্টিভাইরাস সমূহ: ম্যাকফি অ্যান্টিভাইরাস, নাম্বার 2 এভিজি অ্যান্টিভাইরাস,
নাম্বার 3 নর্টন অ্যান্টিভাইরাস, নাম্বার 4 এভিরা অ্যান্টিভাইরাস, নাম্বার 5 কাসপারস্কি অ্যান্টিভাইরাস, EESET অ্যান্টিভাইরাস, অ্যাভেস্ট অ্যান্টিভাইরাস, পিসি ক্লিন অ্যান্টিভাইরাস, ডক্টর সলোমন অ্যান্টিভাইরাস, কিউর অ্যান্টিভাইরাস এক্সেট্রা। কম্পিউটারের বাহ্যিক এবং অভ্যন্তরীণ অংশ যা চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না তা হলো সফটওয়্যার, আর যাহা স্পর্শ করা যায় বা ধরা যায় তা হলো হার্ডওয়্যার। কম্পিউটারের হার্ডওয়্যার বলতে সিপিইউ, মেমোরি, মাউস, কিবোর্ড, প্রিন্টার, মনিটর ইত্যাদিকে বোঝায়। আর যেসব যন্ত্রপাতি এসব যন্ত্রপাতি চুরি হওয়াকে হার্ডওয়্যার চুরি বলে। কম্পিউটারের যন্ত্রাংশ চুরি প্রতিরোধের উপায় সমূহ: নাম্বার 1, কম্পিউটার ব্যবহার করার পর তা তালাবদ্ধ অবস্থায় রাখা। নাম্বার 2, কম্পিউটার বাহ্যিক হার্ডওয়্যার যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি সঠিক ও নিরাপদ জায়গায় রাখতে হবে। নাম্বার 3, অ্যালার্ম সিস্টেম ব্যবহার করতে হবে। নাম্বার 4, যন্ত্রাংশের সিরিয়াল নাম্বারগুলো কোথাও নোট করে রেখে দেয়া যেতে পারে, যা চুরির পর উদ্ধারের ক্ষেত্রে কাজ দেয়। নাম্বার 5, হার্ড ডিস্কের সকল ডেটার সেকেন্ডারি ব্যাকআপ রেখে দিতে হবে, যাতে হার্ড ডিস্ক চুরি হলেও নতুন হার্ড ডিস্ক আবার রিপ্লেসমেন্ট করা যায়। মোবাইল, ল্যাপটপ, নোটবুক ইত্যাদি প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ডিভাইসের বাইরে কোথাও বহন করার সময় ব্যবহার করার সময় সতর্কতার অবলম্বন করতে হবে। নিরাপত্তার জন্য পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ডেটা বা সফটওয়্যার চুরি: বর্তমানে প্রযুক্তির যুগে মানুষ তার প্রয়োজনীয় অনেক গোপন তথ্যই মোবাইল বা কম্পিউটারে জমা করে রাখে। অনেক সময় ব্যবহারকারী তার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ইমেল, ব্যবহারকৃত সফটওয়্যারের পাসওয়ার্ড সংগ্রহ করে রাখে। আর এসব ডেটা আজকাল চুরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং চুরি হচ্ছে। ডেটা বা চুরি প্রতিরোধ করার উপায়: ডেটা বা সফটওয়্যার বা প্রোগ্রাম চুরি প্রতিরোধ করতে হলে ব্যবহারকারীকে 2 ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে। একটি ব্যক্তিগত সতর্কতা বা গোপনীয়তা, আর অন্যটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা। নিম্নে কিছু নিরাপত্তামূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হলো: ক, ব্যবহারকৃত মোবাইল বা কম্পিউটার গোপন পাসওয়ার্ড ব্যবহার করা। খ, নেটওয়ার্ক বা ইন্টারনেটের আওতাধীন কম্পিউটারগুলোতে উন্নত মানের ফায়ারওয়াল ব্যবহার করা। গ, উন্নত মানের ও আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, যাতে হ্যাকাররা ক্ষতিকর ও স্পাই ম্যালওয়্যার ভাইরাস
দিয়ে কম্পিউটারের ডেটা চুরি করতে না পারে। ঘ ইন্টারনেট ভিত্তিক বা অনলাইন ভিত্তিক সাইট থেকে কেনাকাটা করার সময় ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের নাম্বার ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। উম SSL MDS PGP ব্যবহার করেও ইন্টারনেট ভিত্তিক তথ্য আদান প্রদানের সতর্কতা অবলম্বন করা যায়। সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান সফটওয়্যার তৈরি করে অর্থনৈতিক লাভের জন্য এইসব সফটওয়্যার বা প্রোগ্রাম ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া কপি করা, নিজের নামে বিতরণ করা বা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বা অন্যের নামে চালিয়ে দেওয়াকে সফটওয়্যার পাইরেসি বলে। বিভিন্ন সফটওয়্যার পাইরেসি হতে পারে, যেমন সফটওয়্যার লিফটেটিং পাইরেসি, আপলোডিং এবং ডাউনলোডিং, সফটওয়্যার নকল, সফটওয়্যার পুনর্বিক্রি, হার্ড ডিস্ক লোডিং ইত্যাদি। সফটওয়্যার পাইরেসির ফলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়: ক সফটওয়্যার প্রস্তুতকারী বা প্রোগ্রামার, খ সফটওয়্যার ব্যবহারকারী, ঘ রাষ্ট্র বা সরকার, ঘ সর্বোপরি বিশ্ব অর্থনীতি। সফটওয়্যার পাইরেসি প্রতিরোধ। বিভিন্ন ব্যক্তি বা প্রোগ্রাম ডেভেলপাররা প্রতিষ্ঠান সফটওয়্যার তৈরি করার জন্য যথেষ্ট সময়, শ্রম, মেধা, অর্থ বিনিয়োগ করে। সফটওয়্যার পাইরেসির মাধ্যমে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এসব বিষয়কে চরমভাবে অবমূল্যায়িত করা হয় এবং এতে প্রোগ্রাম বা সফটওয়্যার ডেভেলপার, প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও ব্যবহারকারীদের জন্য মানসম্মত সফটওয়্যার তৈরির প্রতি কম মনোযোগ দেয়, যার ফলে সফটওয়্যার ব্যবহারকারীরা মানসম্মত সফটওয়্যার পাওয়া ও ব্যবহার থেকে বঞ্চিত হয়। সফটওয়্যার পাইরেসি এসব ক্ষতিকর দিক বিবেচনা করে পাইরেসি বন্ধ করা প্রয়োজন। পাইরেসি বন্ধ করতে হলে যা প্রয়োজন: ক জনসচেতনতা তৈরি, খ গোপনীয়তা রক্ষা, গ রিপোর্ট করার মাধ্যমে, ঘ প্রযুক্তিগত উন্নয়ন। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব। বর্তমানে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিরাট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইতিবাচক প্রভাব শিল্পক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং সিস্টেম, রিজার্ভেশন ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তি এখন আগের চেয়ে আরও ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নেতিবাচক প্রভাব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপকতা বাড়ার সাথে সাথে এর নেতিবাচক প্রভাবও সমাজে স্পষ্ট দৃশ্যমান। যেমন অশ্লীলতা। বর্তমানে ইন্টারনেট সহজলভ্যতার কারণে বিভিন্ন অশ্লীল ছবি, অডিও, ভিডিও ইত্যাদি আদান প্রদানের মাধ্যমে যুব সমাজ বিপথগামী হচ্ছে। তথ্যের গোপনীয়তা প্রকাশ। এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি নেতিবাচক দিক। বর্তমানে তথ্য আদান প্রদানের সময়
হ্যাকারদের আক্রান্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যাচ্ছে। বেকারত্ব সৃষ্টি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে মানুষ বাস্তবিক কর্মক্ষেত্রের সংখ্যা হ্রাস পাচ্ছে, যার ফলে অদক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি। বর্তমানে প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে মানুষের স্বাস্থ্যগত ত্রুটিও বেড়ে যাচ্ছে, যেমন মাথা ব্যথা, চোখের সমস্যা, ঘুম কমে যাওয়া, অপশ্বাসগ্রস্ত ইত্যাদি। তথ্য বা যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে এর অপব্যবহারও দিন দিন বেড়ে যাচ্ছে। বহু অর্থনৈতিক কর্মকাণ্ড তথা যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। বিজ্ঞানের অন্য সব আবিষ্কারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তিরও অপব্যবহার হচ্ছে। সৃজনশীল কাজের মৌলিক অধিকার যাতে রচয়িতার থাকে তার জন্য প্রদত্ত সংরক্ষিত অধিকার আইনকে কপিরাইট বলা হয়। অর্থাৎ কপিরাইট হচ্ছে সফটওয়্যার প্রস্তুতকারী, গ্রাফিক্স নির্মাতা অথবা ডকুমেন্ট প্রস্তুতকারী কেবল তার জিনিস অন্যকে দেয়ার অধিকার সংরক্ষণ করে। যে কোনো ব্যক্তি সহজেই ম্যাগাজিন হতে বা অন্য ট্যাব অথবা টেলিভিশন হতে ছবি ক্যাপচার করে ছবি ব্যবহার করতে পারে। বর্তমানে অনেক পাইরেটেড ইন্টারনেটের মাধ্যমে অথবা সিডি রমের মাধ্যমে কপি করে কপিরাইটের আইন ভঙ্গ করা হচ্ছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের 5টি কুফল আলোচনা করছি। তথ্য প্রযুক্তি ও উন্নয়ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক উন্নয়ন পরস্পরের উপরে নির্ভরশীল। সামগ্রিকভাবে দেশের জনসংখ্যা, তাদের চাহিদা, উৎপাদন, আর্থিক নীতি, রাজস্ব নীতি, বাজেট পরিকল্পনা, অর্থনীতি আলোচ্য বিষয়। তথ্য ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আন্তর্জাতিক বাণিজ্য তথা আমদানি রপ্তানি, শিল্প, কৃষি ইত্যাদি বিষয়গুলি তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল। তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে যেসব খাত বা ফিল্ড অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে তাদের মধ্যে অন্যতম হলো আউটসোর্সিং, ই কমার্স, ই বিজনেস, এম কমার্স, ই ব্যাংকিং, ই গভর্নেন্স। হোয়াট ইজ আউটসোর্সিং? আউটসোর্সিং শব্দটি বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে পৃথিবীকে বদলে দেওয়ার একটি ধারণা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে আজকের এই সীমাহীন পৃথিবীতে অফুরন্ত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার ফলে ঘরে বসে ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে প্রত্যেকেই তাদের প্রয়োজনীয় কাজ বা সমস্যা বা নূতন আইডিয়ার বাস্তবায়ন ঘটাতে পারছে এবং এতে সবাই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো
দেশের মানুষের যে কোনো জায়গায় বসে একে অপরের কাজ করার বিনিময়ে অর্থ উপার্জনের এই প্রক্রিয়াকে বলা হয় আউটসোর্সিং। আর যারা আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজগুলো করে থাকে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সারদের কাজ অনুসন্ধান বা পাওয়ার বা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অনলাইন মিডিয়া বা মার্কেটের উপর নির্ভর করতে হয়, যেমন freelancer.com, ফাইবার, গুরু, ওডেক্স, 99 এটসেট্রা। যারা কম্পিউটার প্রোগ্রামিং, ডিজাইনিং, প্রিন্টিং, ডেটা এন্ট্রি অপারেটর, ডেটা প্রসেসিং, ওয়েব ডিজাইনিং ও বিভিন্ন ধরনের গেমিং, 3D 4D অ্যানিমেশন তৈরি, গ্রাফিক্স, টেকনিক্যাল সার্ভিস ইত্যাদি কাজে বিশেষভাবে দক্ষ, তারা আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ পেয়ে থাকেন। তাদেরকে কাজ দেয়া হয়। আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ পেতে হলে প্রথমে ছোট ছোট কাজ করে আস্থা ও দক্ষতার প্রমাণ দিতে হবে। আস্থা ও দক্ষতার প্রমাণের মাধ্যমে ফ্রিল্যান্সাররা ভালো ভালো কাজ পেয়ে থাকে, আর এই কাজগুলো ঘণ্টাভিত্তিক, প্রজেক্ট ভিত্তিক হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করার দিক দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করছে, যেমন USA, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন প্রভৃতি দেশের সাথে বাংলাদেশ প্রতিযোগিতা করছে। বাংলাদেশের অর্থনীতি এখন বস্ত্র খাতের পাশাপাশি আউটসোর্সিংয়ের উপরে খুবই নির্ভরশীল হয়ে পড়ছে, যার নেতৃত্ব দিচ্ছে এদেশের তরুণ প্রজন্ম। আউটসোর্সিংয়ের কাজ পাওয়ার নিয়মকানুন, কারিগরি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে শিক্ষিত বেকার তরুণরা ট্রেনিংয়ের এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে নিজেদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে পারে এবং পাশাপাশি দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। Conclusion. As a motivational speaker at this movement, I shall be focusing on the importance of outsourcing. একটা কথা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে প্রশাসনের এবং পুলিশের মধ্যে সম্পর্ক ও আত্মীয়তা হলো কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অনুসারে প্রশাসনে পুলিশের উপর সাধারণ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে এবং পুলিশ প্রশাসনের বৈধ আদেশ পালন করে থাকে। দ্য জেনারেল ক্লাসেস অ্যাক্ট 1897 অনুযায়ী প্রাপ্ত নির্বাহী ক্ষমতা বলে সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের উপর নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ উক্ত অ্যাক্ট 1897 মোতাবেক প্রাপ্ত নির্বাহী ক্ষমতা বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদেশ পুলিশ মেনে চলে। বাংলাদেশে ইন্টারনেটের নিয়ন্ত্রক সংস্থা বা
প্রতিষ্ঠান হলো বিটিআরসি। আগস্ট 2024 মাসের প্রথম দিকে ডেটা সেন্টার পুড়ে যাওয়ার কারণে এবং আইএসপি এর তার পুড়ে যাওয়ার কারণে বাংলাদেশে ইন্টারনেটের সেবা ব্যাহত হয়েছিল। বাংলাদেশে প্রতিদিন 6,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা ক্ষতি হয়েছিল। বিদ্যুৎ খাতে ক্ষতি হয়েছিল 1,000 কোটি টাকা। পোশাক তৈরি খাতে দৈনিক ক্ষতি হয়েছিল 1600 কোটি টাকা। বাংলাদেশের বেশিরভাগ মানুষের জীবনযাত্রা ইন্টারনেটের উপর নির্ভরশীল। বাংলাদেশে 3,500 কোটি টাকা দৈনিক লেনদেন হয়। বাংলাদেশে সর্বমোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 13.5 কোটি। জুলাই মাসের শেষের দিকে এবং আগস্ট 2024 মাসের প্রথম দিকে বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং ইন্টারনেট গ্রাহকগণ খুবই বিপদে পড়ে গিয়েছিলেন। দৈনিক এই খাতে $100 কোটি ক্ষতি হয়েছিল। কক্সবাজার থেকে কেবলের সাথে সংযুক্ত আছে সমস্ত বাংলাদেশ আইসিটি খাত একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা খাত। বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা আছে 50 থেকে 60,000-এর মতো। My dear audience and participants, hi guys, আমার বক্তব্যের শেষের দিকে বলছি, কবির ভাষায় বলছি, দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে পথ রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে পথ রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। ছিঁড়ে গেছে পাল, ভেঙে যাক হাল, আসুক তমস্যার ঘোর, সপ্ত সিন্ধু পাড়ি দিয়ে তবু আনতেই হবে ভোর। ছিঁড়ে যাক পাল, ভেঙে যাক হাল, আসুক তমস্যার ঘোর, সপ্ত সিন্ধু পাড়ি দিয়ে তবু আনতেই হবে নূতন ভোর। জীবনটাই একটা প্রতিযোগিতা মানিয়ে সেরাদের সেরা হওয়ার কার্যকর অনুশীলন একতাই বল। থ্যাংক ইউ so much for visiting my website www.ilyasurrahman.com, my YouTube channel Muhammad Ilyasur Rahman Chowdhury, my Facebook user name Ilyasur Rahman, page username Ilyas Digital Marketer or Facebook main ID accounts username MER Jewel, page username MERC Online Marketplace or page Muhammad Ilyasur Rahman Chowdhury. Please like, comment, share my content videos and do subscribe. তবে আমাদের সবাইকে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ যাকে বিজয়ী করেন পৃথিবীর কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না, আর আল্লাহ যাকে পরাজিত করেন পৃথিবীর কোনো শক্তি তাকে জয়ী করতে পারবে না। হতাশ না হয়ে সর্বদা হাসি মুখে ধৈর্য সহকারে লেগে থেকে স্মার্ট পরিশ্রম করে যেতে হবে। পরিশেষে সর্বশক্তিমান মহান আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা, নিজের প্রতি বিশ্বাস ও আস্থা, নিজ নিজ প্যারেন্টস প্রতিষ্ঠান ও নিজ নিজ প্যারেন্টস কোম্পানি এর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। many thanks everybody, goodbye and all the best. Everybody of our office will be stay in my heart. Goodbye.